আর এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। মিস্ত্রিরা কিন্তু এখানে কাজ করছে, লাইট লাগানো হয়েছে। এইখানে বিগ্রহ রাখার জায়গা। আমি এখন এসে পৌঁছালাম মায়াপুরের মেন মন্দিরে। আজকে এখানে জনসমাগম অনেক। এই যে সামনের এই জায়গাগুলোতে প্রসাদ নেওয়ার জন্য কুপন পাওয়া যায়। চলুন একবার দেখিয়ে নিই এইখানে যে আসলাম, কিভাবে আসলাম রাস্তা দিয়ে, একবার চলুন দেখে নিই। আজকে আমরা যাব ইসকন মায়াপুর মন্দিরের দর্শনে। এখন আমরা এসে পৌঁছালাম 34 নম্বর অধুনা 12 নম্বর জাতীয় সড়কে। একটু পরেই আমরা উঠব চাকদা ফ্লাইওভারে, অর্থাৎ চাকদা চৌরাস্তাকে অতিক্রম করতে চলেছি এখন আমরা। চাকদা চৌরাস্তা অতিক্রম করে আমরা সামনের দিকে অর্থাৎ পায়রাডাঙ্গার দিকে এগিয়ে চলেছি। আমাদের বাড়ি থেকে মায়াপুর ইসকন মন্দিরের দূরত্ব 70 কিলোমিটার। মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট মতো সময় লাগবে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। বর্তমানে জাতীয় সড়কটি 4 লেনে নবনির্মিত। আপনারা দেখতেই পাচ্ছেন ঝাঁ চকচকে কালো টারম্যাক, কিন্তু ফ্লাইওভারের উপরে এখানে 3টি করে লেন আছে। আমরা এখন পায়রাডাঙ্গা চৌরাস্তা ক্রস করে সামনের দিকে রানাঘাটের দিকে এগিয়ে চলছি। এইবার আমরা বেগোপাড়া চার্চের খুব কাছাকাছি চলে এসেছি। এইটা হচ্ছে রানাঘাট বেগোপাড়া চার্চ। রানাঘাটের থেকে একটু আগে অবস্থিত কলকাতার দিকে। কৃষ্ণনগরের দিকে যেতে জাতীয় সড়কের বাম পার্শ্বে অবস্থিত এই চার্চটা নদিয়া জেলার একটা পুরাতন চার্চ। এই যে এখন আমরা এসে পৌঁছালাম বেগোপাড়া চার্চ। এটা হচ্ছে রানাঘাট বেগোপাড়া চার্চ। সামনে 25শে ডিসেম্বর আসছে, চার্চটাকে সুন্দর করে রং করছে। আমরা এখন রানাঘাট ফ্লাইওভার ক্রস করছি। এরপরে আসবে হবিবপুর ফ্লাইওভার। হবিবপুরেও কিন্তু একটা খুব সুন্দর ইসকন মন্দির আছে, যেটা হবিবপুর বিডিও অফিসের ঠিক বাঁ পাশে সার্ভিস রোড দিয়ে একটু নিচের দিকে নেমে গেলেই হবিবপুর ইসকন মন্দিরে আপনারা দর্শন করতে যেতে পারবেন। এখন সকালবেলা বলে রাস্তায় ট্রাফিকও কম, অর্থাৎ গাড়ি ঘোড়া কম থাকার জন্যে বাইকের গতিও যথেষ্ট বেশিই রয়েছে। শীতের নরম রোদ গায়ে মেখে এই পথ চলার আনন্দের অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম আজকে আমাদের এই মায়াপুর ইসকন মন্দির দর্শনের যাত্রার জন্য। এখন আমরা পার করছি কৃষ্ণনগর। আরেকটু পরেই কৃষ্ণনগর পালপাড়া মোড় আমরা ক্রস করব। কৃষ্ণনগর শহর পার করে আমরা বেরিয়ে এসেছি। এইবার সামনে আসতে চলেছে কৃষ্ণনগর জলঙ্গি নদীর সেতু। এখানে আছে একটা সুদৃশ্য মন্দির আর একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাতে সুদৃশ্য ধাবা। এখানে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। রাস্তার ঠিক বাম ধার দিয়ে যাচ্ছে বহরমপুরের রেলপথ। আমরা অতিক্রম করছি কৃষ্ণনগর জলঙ্গি নদীর সেতু। আর বাঁ পাশে যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে মুর্শিদাবাদ যাওয়ার রেল সেতু।
এবার আমরা বাহাদুরপুরের সামনের থেকে গিয়ে বাঁদিকে টার্ন নেব এবং রেল লাইন ক্রস করে মায়াপুরের দিকে যাব। এখান থেকে ডালখোলা 384, বহরমপুর 84 আর মালদা 210 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এইবার আমরা বাঁদিকে টার্ন নিয়ে আমরা মায়াপুরের দিকে প্রবেশ করব। সকালবেলা এই জাতীয় সড়কের দুধারে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য কিন্তু অতুলনীয়। একদম ফাঁকা রাস্তা, মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে যাওয়া। এই রাস্তার সৌন্দর্য এতটাই যেন মনে হচ্ছে বিদেশের কোনো রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি। কতদিন এত সুন্দর থাকবে সেটাই এখন দেখার। আমরা মন্দির চত্বরে চলে এসেছি। এখানকার 4 নম্বর গেটে বাইকটাকে পার্ক করে আমরা মন্দির দর্শনে যাব। এখানে কিন্তু সব সময়তেই নাম কীর্তন চলতেই থাকে। এখনো এখানে মন্দিরের কাজ সম্পন্ন হয়নি। আগে যখন এসেছিলাম 3 বছর 3 আগে, তখনও এই একই পরিস্থিতি ছিল। এই যে মন্দিরের কাজ এখনো হচ্ছে। কোনখান দিয়ে ওপরের মন্দিরটায় যেতে হবে সেটাই তো বুঝতে পারছি না। দেখিয়ে দেওয়ার কোনো লোকজনও এখানে নেই। চলো খুঁজে নিচ্ছি আমি। এই হচ্ছে ইসকন মন্দিরে ডিসেম্বর মাসের 19 তারিখের পরিবেশ। এখানে সব দিক নির্দেশিকা দেওয়া রয়েছে। আর এখানে যে বাড়িগুলো রয়েছে না, এই বাড়িগুলোতে আর কি লজিংয়ের ব্যবস্থা থাকে। এখানে 100 টাকা থেকে নিয়ে 3300 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের লজিংয়ের ব্যবস্থা আছে। এই ডান দিক দিয়ে মেন মন্দিরে প্রবেশের রাস্তা, খুব সম্ভবত এইখান দিয়ে প্রবেশের রাস্তা। মেন মন্দিরে ঢোকার টাইমিংয়ের এই যে চার্টটা রয়েছে, এখন সবে ফুলের কুঁড়ি এসছে, ফুল এখনো ফোটেনি। আর সপ্তাহ 2-1-এর মধ্যে ফুল ফুটে যাবে পুরো। এইগুলো ফুটে গেছে, এগুলো খুব সুন্দরই লাগছে। ওই পেছনে মেন মন্দির রয়েছে। আর এই সামনে রয়েছে কি, এইখানে যে জায়গাটা রয়েছে, এইখানে জুতো টুতোগুলোকে রাখতে হবে, রেখে যেতে হবে। ওখানে কিন্তু কোনো জিনিস নিয়ে প্রবেশ নিষেধ, তার মানে ছবি টবি কিছুই তোলা যাবে না। আগে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকে আমি ছবি তুলেছিলাম, কিন্তু এখন দেখছি কিছুই নিয়ে যাওয়া যাবে না। এই যে এখানে যে গোশালা স্টলটা রয়েছে, এর পাশেই কিন্তু জায়গাটা রয়েছে যেখানে জুতো টুতো রাখা যাবে। এখানে অনেক খাবার দাবারের জিনিসের স্টল আছে। খাবার দাবার বলতে যেগুলোকে কিনে আপনারা নিয়ে যেতে পারবেন, এইরকম ধরনের জিনিসের স্টল রয়েছে। আর এই পেছনে রয়েছে নতুন নির্মিত মন্দির। ওখানে কিন্তু কোনো বিগ্রহ এখনো স্থাপিত হয়নি। দুপুরবেলা 12টা আর বিকেলবেলা 4:30 শুধুমাত্র একবার করে প্রবেশ করার অনুমতি দেয়। ওই যে মেন মন্দিরে গিয়েছিলাম, এখানে পেছনে এই জায়গাতে জুতো রেখে, ভেতরে ক্যামেরা ট্যামেরা কিছুই অ্যালাউড নয়, মোবাইল অ্যালাউড নয়, শুধুমাত্র নিজের ব্যাগ থাকলে পরে ব্যাগটা অ্যালাউ আছে। এখন মেন মন্দির থেকে বেরিয়ে ওই বড় মন্দির 12টা বাজলে পারে, এই যে বড় মন্দিরটা রয়েছে, এই বড় মন্দিরটা 12টা বাজলে পারে ঢুকতে দেয়। এখন গিয়ে দেখতে হবে ওই মন্দিরটায় ঢোকা যায় কিনা। আজকে এখানে কিন্তু জনসমাগম ভালোই আছে, অনেক লোকজনই এসছে, বেশিরভাগই বাইরে। আমরা তো খুব একটা দূরের নেই, আমাদের এখান থেকে 70 কিলোমিটার। ওই যে সামনে ফোয়ারাটা রয়েছে, সবে ফুল গাছে ফুল ফোটা শুরু হয়েছে।
আজকে জনসমাগম বেশ। আর কদিন বাদে মানে আর 10-15 দিন বাদে এখানে আসলে পরে কিন্তু ফুল গাছ একদম ফুলে ভর্তি থাকবে। যারা বাসে করে আসে বা নিজেদের গাড়িতে করে আসে বা গাড়ি ভাড়া করে আসে, তাদের কার পার্কিংয়ের জায়গাটা হচ্ছে এইখানে, এই মাঠেতে তাদের কার পার্কিং আছে। এই ফোয়ারাটাতে রাত্রিবেলাতে সন্ধ্যের পর থেকে আলো জ্বালায়, তো তখন দেখতে আরো ভালো লাগে। রাত্রিবেলাতে দেখতে আরো খুব সুন্দর লাগে। এই যে আমার পেছনে ফোয়ারাটা চলছে, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। 12টা বাজলে মেন মন্দিরে যাব। একদম ফোয়ারার পেছন দিকে এখানে কিন্তু শৌচাগার আছে, যাদের দরকার পড়বে একদম ফোয়ারার পেছনে। এখানে একটু অপেক্ষা করার শেডও রয়েছে, এখানে প্যান্ডেলও বানাচ্ছে, কোনো একটা কারণ আছে হয়তো। এইখানে শৌচাগার রয়েছে ছেলে এবং মেয়ে উভয়েরই। আজকে আমরা এসছি এই 3 জন, আর একজন গেছে ভেতরে, তার ছবিটা এখানে থাকলো না। এই 3 জন এসছি। আর এই পেছনে রয়েছে আমাদের চন্দ্রোদয় মন্দিরের নতুন ভবন। এইবার এখান থেকে বেরোলাম, বেরিয়ে মেন মন্দিরে যদি ঢুকতে পারা যায় বা ওটার সময় হয়তো ঢোকা যেতে পারে, দেখা যাক গিয়ে ওখানে ঢুকতে পারি কিনা। এখানে তো সব সময় অনুষ্ঠান লেগেই থাকে, আবার হয়তো কোনো অনুষ্ঠান আছে। আজকে কিন্তু লোক সংখ্যা বেশি থাকলে ন্যাচারালি আমার একটু অসুবিধা হয়। এই যে নতুন মন্দিরে এখনো ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট হয়নি, এখনো যা আছে কাজ বাকি, তাতে 3-4 বছর তো অবশ্যই লাগবে। আমি তো এটা 5-6 বছর ধরে এরকম অবস্থাতেই দেখছি। আমাদের প্রসাদ খাওয়ার যে জায়গাটা 80 টাকার প্রসাদ, সেটা হচ্ছে গদা ভবন। এক একটা টিকিটের এক একটা জায়গাতে আর কি প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে। এইটা হচ্ছে মায়াপুরের পুরনো মন্দির। এইখানেতে সমস্ত কিছুই নিয়ে প্রবেশ নিষেধ, ছবি তোলা নিষেধ। এইটা হচ্ছে মায়াপুরের পুরনো মন্দির। এই যে এখানে অনেক পম ফুটেছে, অনেক ফুটেছে মানে সবে ফোটা শুরু করেছে। সব গাছের পমগুলো কিন্তু এখনো ফোটেনি। যখন ফুলগুলো ফুটে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এখানে কিন্তু প্রতিটা জায়গায় ঢোকার জন্যই এখন টিকিট সিস্টেম করে দিয়েছে। যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে ওখানে ঢোকার জন্য ডোনেশন 100 টাকা করে নিচ্ছে, তারপরে আপনারা ঢুকতে পারবেন। এইখানেই কোনো একটা জায়গা থেকে ওই ডোনেশন টিকিট সংগ্রহ করতে হবে। কোন জায়গা থেকে করতে হবে আমি আগে দেখে নিই, তারপর দেখাচ্ছি। উপর থেকে বললো নিচে টালির ঘর আছে, সেখান থেকে ডোনেশনের টিকিট সংগ্রহ করতে হবে। নিচে টালির ঘর, এক একজনের এরকম 50 টাকা করে ডোনেশন টিকিট নিতে হলো। হ্যাঁ, এইবার টিকিট পেয়ে গেছি, এইবার এখান দিয়ে ঢুকতে দেবেন। আগে ঢুকতে দেয়নি, টিকিট ছিল না বলে। এই যে দিয়ে দিচ্ছে, 4টে আছে। হ্যাঁ, 4 জন। আজকে মেঘলা রয়েছে, গরম প্রচুর। এইখান থেকে ঢুকলাম। এই হচ্ছে নতুন মন্দির। এটা সম্পূর্ণ নির্মাণ হলে মনে হয় এটা পৃথিবীর সর্ববৃহৎ মন্দির হবে, যতটুকু আমি জানি। এই যে এখন নতুন মন্দিরে যাচ্ছি আমরা। এই 4 জন এসছি এখানে। মন্দিরের ভেতরে হয়তো ফটোগ্রাফি অ্যালাউড থাকবে, তাহলে দেখাতে পারবো কি কি আছে। একদমই মন্দিরের সামনে ওখানে একটা টেবিল পেতে এই টিকিটগুলো দিচ্ছে। ওই যে বড় ঘন্টাটা রয়েছে, ঘন্টাটার ঠিক সামনে। এই বড় মন্দিরটায় উঠতে গেলে কিন্তু অনেকটাই উঁচুতে উঠতে হবে, কিন্তু এখানে সিঁড়ি নেই, র্যাম্প করা, যার ফলে কষ্টটা একটু কমই হবে। এই যে সামনে যে বাড়িগুলো রয়েছে না, এইখানে অনেকগুলোই প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকে, আবার অনেকগুলো লজিং থাকে। এই যে এখানে এখন কাজ হচ্ছে, এই কাজ হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এবার ভেতর দিকে গিয়ে
দেখি কি দেখতে পাওয়া যায়। এইবার মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানে মন্দিরটা অনেকগুলো থিমের ওপরে তৈরি, যে থিমগুলো সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, যার ফলে আমি সেগুলো বলতে পারবো না। আমি শুধু মন্দিরের ভেতরকার অন্দরসজ্জা যেটা দেখানো সম্ভব সেইটাই শুধুমাত্র দেখাতে পারবো বা বলতে পারবো। এদিকে দরজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এটা একটা বারান্দা, বারান্দার পিলারগুলো প্লাস্টার অফ প্যারিস দিয়ে করা, ভেতরে কলম করা আছে কংক্রিটের। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। মিস্ত্রিরা কিন্তু এখানে কাজ করছে, লাইট লাগানো হয়েছে। এইখানে বিগ্রহ রাখার জায়গা। এই জায়গাটা মোটামুটি 80% শেষ হয়েছে। এইখানে রয়েছে একটা গম্বুজ, এইখানে রয়েছে একটা গম্বুজ। এই গম্বুজের ওপরের দৃশ্যটা কিন্তু মারাত্মক। ভেতরে ঠিক ক্যামেরার লেন্সের মধ্যে যেরকম ধরনের থাকে, এখানে অনেকটা সেই রকম ধরনের ব্যবস্থা রয়েছে। এটা অন্তত 1 2 3 4 5 6 7 10 তলা। এটা 10 তলা, মানে ধরে নেওয়া যেতে পারে 100 ফুট ওপর পর্যন্ত ওই মাথাটা রয়েছে। আর চারপাশে ব্যালকনি করা রয়েছে, ওখান দিয়ে মনে হয় মানুষজন বা ভক্তরা ওপর পর্যন্ত যেতে পারবে। বাইরের পিলারগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি, শুধুমাত্র ওই মণ্ডপের ভেতরের অংশটাই সম্পন্ন হয়েছে। মন্দিরের চারপাশ দিয়ে কিন্তু ঘোরার একটা ব্যবস্থা রয়েছে, সার্কেল সার্কেল করে এখানে ব্যালকনি করা রয়েছে। আর চারপাশেই মনে হয় এইরকম ধরনের একটা করে বড় বারান্দা রয়েছে। ওই পাশে দেখলাম, সামনের দিকে দেখলাম, এই পাশেও দেখলাম, তার মানে চারপাশেই আছে। আর এই যে সামনে মন্দিরটা, এই দিক থেকে এখানে স্টিলের ফ্রেমের স্ট্রাকচার তৈরি করছে। এটা মনে হয় ওপরে তুলবে, ওই যে রোপ করা রয়েছে ক্রেন দিয়ে, এটা মনে হয় ওপরে তুলবে। আর টাইলস বা মার্বেল যাই বসাক না কেন, সেগুলো এখনো কিছুই বসানো হয়নি। তার মানে এখানে এখনো 3-4 বছরের কাজ অবশ্যই রয়েছে। জাস্ট সামান্য কিছু অংশই হয়েছে, স্ট্রাকচারটা হয়েছে শুধুমাত্র। যার উপরে ডিজাইন হবে সেই স্ট্রাকচারটাই মেন হয়েছে, আর কিছুই হয়নি। এখানে একটা স্ট্যাচু আছে, এই যে এটা র্যাপ করা রয়েছে, স্ট্যাচু আছে ভেতরে। এমনি দেখার মতো আর কিছু নেই, ওই 15-20 মিনিটের মধ্যেই দেখা হয়ে যায়। এইবার আমাদের গন্তব্য গদা ভবন, কারণ খেতে হবে। ভেতরের এইখান দিয়ে, ঠিক এই জায়গা দিয়ে গদা ভবনের প্রসাদ কক্ষ, ভেতরে গদা ভবন। এখান দিয়ে গিয়ে জুতো খুলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে ভেতরে মায়াপুর ট্যুরিজম সেন্টার রয়েছে, তার ডান পাশে গদা ভবন, এই সামনের বাড়িটা। টিকিটের মধ্যে লেখা থাকে কোন ভবনে গিয়ে খেতে হবে। এখানকার গাঁদা, এগুলো গাঁদা না, এগুলো ইনকা, এগুলো মোটামুটি ফুটেছে। এখানে কিন্তু অনেক গিফট শপ আছে, অনেক জিনিস পাওয়া যায়। আমার ধারণা, আমি এখান থেকে একবার ঘি নিয়ে গিয়েছিলাম, ঘিটা কোয়ালিটি বাজারের ঘিয়ের থেকে ভালো। 100% অরিজিনাল ছিল কিনা জানি না, বাজারের ঘিয়ের থেকে ভালো ছিল। গঙ্গা সাফারি করলে এই কাউন্টার থেকে আপনারা টিকিট নিয়ে নিতে পারেন। এইটা গঙ্গা সাফারি করানোর ব্যবস্থা করেছে এরা। এখানে ড্রেস মেটেরিয়ালের শপ রয়েছে।
এইটা হচ্ছে গদা ভবন, আমাদের টিকিট এইখানকার, এইখান থেকে হচ্ছে এর এন্ট্রি। আমরা এখন গদা ভবনের ভেতরে এসেছি। এখানে পেস্ট্রি, কেক, এই সমস্ত জিনিস এখানে রয়েছে। 20 টাকা, 25 টাকা, 60 টাকা, 70 টাকা। রসগোল্লা রয়েছে 10 টাকা করে, চমচম, রসগোল্লা, ল্যাংচা। গদা ভবনে যারা প্রসাদ গ্রহণ করবেন তাদের লাইন হচ্ছে ঠিক আমি যেটা দেখাচ্ছি, এই ডান দিকে লোকজনগুলো দাঁড়িয়ে আছে। আর 150 টাকার কাউন্টার হচ্ছে ঠিক বাঁ দিকে, যেটা দেখা হচ্ছে টিনের টালির চালা করছে এইখানটায়। দুটো জায়গা আলাদা, ঠিক মতো জানা না থাকলে ঘুরেই বেড়াতে হবে। খাবারের লাইনের এরকম ভিড়, সর্পিল আকারে লাইন, হাজার হাজার লোক রয়েছে এখানে। গদা ভবনে 80 টাকার প্রসাদে যা যা দিয়েছে, ভাত, একটা রুটি, একটা বেগুনি, একটুখানি ঘুগনি, ছোলার তরকারি আর কি, ডাল, পায়েস আর আলু ফুলকপির তরকারি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এইবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব কৃষ্ণনগর অধরচন্দ্র দাসের দোকানে সরপুরিয়া সরভাজা নিতে। তারপর গন্তব্য মাদারসাট। এখানে যা খেলাম 80 টাকা নষ্ট হলো। এখানে যদি আপনারা কেউ এসে এক রাত্রি থাকতে চান, তাহলে এখানে কিন্তু অনেক ধরনের থাকার ব্যবস্থা আছে। 100 টাকা থেকে নিয়ে শুরু করে 3300 টাকা পর্যন্ত এখানে থাকার ব্যবস্থা আছে। আপনারা এখানে রাত্রি কাটাতেই পারেন। এবং মন্দিরের সামনেও অসংখ্য খাবার জায়গা রয়েছে এবং সেখানেও কিন্তু অসংখ্য লজ আছে। যারা বাইরে থেকে আসবেন তারা এখানে অবশ্যই থেকে রাত্রে সন্ধ্যা আরতি ইত্যাদিগুলো সব দেখতে পারবেন। গেলে ওই দিক থেকে থালা নিয়ে আসতে হবে, এইখানে ডিসপোজাল করতে হবে। এখানে হাত ধোয়ার কল আছে, এইখানে হাত ধুয়ে তারপর আবার আপনার যদি ব্যাগ ট্যাগ কিছু থাকে এখান থেকে কালেক্ট করে নিতে হবে। এই বাইকগুলো পার্ক করা ছিল, 30 টাকা করে নিয়েছে। এই জায়গাতেই বাইক পার্কিং আছে। এটা হচ্ছে গেট নম্বর 4, এই জায়গাতে গেট নম্বর 4।